সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে তোমাদের সঙ্গে নবম দশম শ্রেণীর এবং এসএসসি প্রস্তুতি ব্যাচের একটি সুন্দর গল্প নিয়ে আলোচনা করব বাংলা প্রথম বইয়ের, যেখানে বলা হচ্ছে সাহিত্যপাঠ থেকে আমাটির ভেপু। যিনি লিখেছেন তার নাম বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। দেখো শিক্ষার্থী বন্ধুরা, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় জন্মগ্রহণ করেন 1894 সালের এবং 24 পরগনার মুরারিপুর গ্রামে। মৃত্যুবরণ করেন 1950 সালের 1 সেপ্টেম্বর। তার যদি আমরা জীবনের কিছু উল্লেখযোগ্য উপন্যাসের নাম বলি: ইচ্ছামতী, দৃষ্টিপ্রদীপ, পথের পাঁচালী, অপরাজিত, আরণ্যক, গল্পগ্রন্থ মেঘমল্লার মোড়, যাত্রাবদল, এই বিষয়গুলো। তো শিক্ষার্থী বন্ধুরা, নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবা এবং বেল বাটনটি অন করে দিবা। তো চলো আমরা সরাসরি এখন গল্পের দিকে যাই। দেখো এখানে বলেছে সকালবেলা 8টা কি 9টা। আসলে সকালবেলা 8টা কি 9টা এরকম একটা সময় নেওয়া হয়েছে অনুমান করে। হরিহরের পুত্র আপন মনে রোয়াকে বসিয়া খেলা করিতেছে। হরিহরের পুত্র বারান্দায় বসিয়া নিজের মনে খেলা করিতেছে। তাহার একটা ছোট টিনের বাক্স আছে, সেটা ডালা ভাঙা। বাক্সের সমুদয় সম্পত্তি সে উপর করিয়া মেঝেতে ঢালিয়া আছে। অর্থাৎ সম্পত্তি তার খেলনাগুলোর কথা বলা হচ্ছে। একটা রঙটা কাঠের ঘোড়া, 4 পয়সা দামের একটা টোল খাওয়া টিনের ভেপু বাঁশি, গোটাকতক করি। যে ভেপু বাঁশিটার কথা বলা হচ্ছে সেটা হচ্ছে টিনের টোল খাওয়া, এবং 4 পয়সা দামের একটা টোল খাওয়া টিনের ভেপু বাঁশির কথা বলা হচ্ছে। এগুলি সে মায়ের অজ্ঞাতসারে লক্ষ্মী পূজার করির চুপড়ি হইতে খুলিয়া লইয়াছিল ও পাঁচকেও টের পায়, এই ভয়ে সর্বদা লুকাইয়া রাখে। একটা 2 পয়সা দামের পিস্তল, পিস্তল যেটার দাম কত 2 পয়সা। কতগুলো শুকনো নাটা ফল দেখিতে ভালো বলিয়া তাহার দিদি কোথা হইতে অনেকগুলি করিয়া আনিছিল। কিছু তাহাকে দিয়াছে, কিছু নিজের পুতুলের বাক্সে রাখিয়া দিয়াছে। করঞ্জা ফলের মতো আর কি নাট্টা ফল। খান কত খাপড়ার কুচি। খাপড়ার কুচি বলতে হাড়ির যে ভাঙা অংশগুলো থাকে হাড়ি পাতিলে, সেগুলোকে বলে খাপড়ার কুচি। গঙ্গা যমুনা খেলিতে খাপড়াগুলির লক্ষ্য অব্যর্থ বলিয়া বিশ্বাস হয়, সে এগুলি সযত্নে বাক্সে রাখিয়া দিয়াছে। এগুলি তাহার মহামূল্যবান সম্পত্তি। এতগুলো জিনিসের মধ্যে সবিশেষ টিনের বাক্সিটা কয়েকবার বাজাইয়া সেটির সম্বন্ধে বিগত কৌতূহল হইয়া তাহাকে একপাশে রাখিয়া দিয়াছে। কাঠের ঘোড়া নড়াচড়া করা হইয়া গিয়াছে, সেটিও একপাশে পিঁজরাপোলের আসামির ন্যায় পড়িয়া আছে। বর্তমানে সে গঙ্গা যমুনা খেলিবার খাপড়াগুলিকে হাতে লইয়া মনে মনে দাওয়ার উপর গঙ্গা যমুনার ঘর আঁকা কল্পনা করিয়া চোখ বুজিয়া খাপড়া ছুঁইয়া দেখিতেছে তা ঠিক হইতেছে কিনা। এমন সময় তাহার দিদি দুর্গা কাঁঠালতলা হইতে ডাকিল, অপু, ও অপু। তাহলে আমরা এখানে দুইটা বিষয় পাইলাম শিক্ষার্থী বন্ধুরা। একটা হচ্ছে হরিহরের যে পুত্র তার নাম হচ্ছে অপু, আর অপরদিকে হরিহরের যে কন্যা তার নাম হচ্ছে দুর্গা। সে এতক্ষণ বাড়ি ছিল না, কোথা হইতে এইমাত্র আসিল। তাহার স্বরে একটু সতর্কতা মিশ্রিত। মানুষের গলার আওয়াজ পাইয়া অপু কলের পুতুলের মতো লক্ষ্মীর চুপড়ি এর কড়িগুলি তাড়াতাড়ি লুকাইয়া ফেলিল। কারণ কি? কারণ হচ্ছে সেগুলো মায়ের অজ্ঞাতসারে লক্ষ্মী পূজার থেকে নিয়েছিল। পরে বলিল, কি রে দিদি? দেখো শিক্ষার্থী বন্ধুরা, নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবা এবং বেল বাটনটি অন করে দিবা। এবার দেখো বলা হচ্ছে দুর্গার হাতে একটা নারিকেলের মালা, সেটা সে নিচু করিয়া দেখাইল। কতগুলি কচি আম কাটা, মানে ছোট ছোট আম কাটা। সে নিচু করে বলিল, মা ঘাট থেকে আসেনি তো? অপু ঘাড় নাড়িয়া বলিল, উহু। দুর্গা চুপি চুপি বলিল, একটু তেল আর একটু নুন নিয়ে আসতে পারিস, আমের কুশি জ্বালাবো। অপু আহ্লাদের সহিত বলিয়া উঠিল, কোথায় পেলি রে দিদি? এই যেখানে আমের কুশি, মানে আম যেটা আমরা বলি ঝালাই। আহ্লাদ মানে খুশিতে। দুর্গা বলিল, পটলিদের বাগানে সিঁদুর কৌটার তলায় পড়েছিল, আন দিকে একটু নুনের তেল। অপু দিদির দিকে চাহিয়া বলিল, তেলের ভার ছুলে মা মারবে যে, আমার কাপড় যে বাসি, অর্থাৎ গোসল করা হয়নি বা কাপড় ময়লা। এটা একটা বিশ্বাস তাদের। তুই জানা শিগগিরই করে, মা রাস্তায় এখন ঢের দেরি, কার কাছতে গিয়েছে শিগগিরই যা, অর্থাৎ কাপড় কাচতে গিয়েছে। অপু বলিল, নারকেলের মালাটা আমায় দে, ওকে ঢেলে নিয়ে আসবো, তুই খিড়কি দৌড়ে গিয়ে দেখ মা আছে কিনা। দুর্গা নিম্নস্বরে বলিল, তেল টেল যেন মেঝেতে ঢালিস নে, সাবধানে নিবি, নইলে মা টের পাবে, তুই তো একটা হাবা ছেলে। অপু বাড়ির মধ্য হইতে বাহির হইয়া আসিলে দুর্গা তাহার হাত হইতে মালা লইয়া আমগুলি বেশ করিয়া মাখিল। বলিল, নে হাত পাত, তুই অতগুলো খাবি দিদি? অতগুলো বুঝি হলো, এই তো ভারী বেশি, যা আছে নে আর দুখানা। বা একটা বেশ হয়েছে রে, একটা লঙ্কা আনতে পারিস, অর্থাৎ মরিচ আনার কথা বলা হয়েছে, আর একখানা দেবো তাহলে। লঙ্কা কি করে পারবো দিদি, মা যে তক্তার উপর রেখে দেয়, আমি যে নাগাল পাইনি। তবে থাকবে যাক, আবার ওবেলা আনবো। এখন পটলিদের ডোয়ার ধারের আম গাছটায় গুটি যে ধরেছে, দুপুরে রোদের তলায় ঝরে পড়ে। দুর্গাদের বাড়ির চারদিকে জঙ্গল। হরিহর রায়ের জ্ঞাতি ভ্রাতা নীলমণি রায় সম্প্রতি গত বৎসর মারা গিয়াছেন। অর্থাৎ অপুর যে হচ্ছে চাচা, তিনি
কিছুদিন আগে বা গত বৎসর মারা গিয়েছেন। তাহার স্ত্রী পুত্রকন্যা লইয়া নিজ পিত্রালয়ে বাস করিতেছেন। কাজেই পাশের ভিটাও জঙ্গলাবৃত হইয়া পড়িয়া আছে। নিকটে আর কোনো লোকের বাড়ি নাই। 5 মিনিটের পথ গেলে তবে ভুবন মুখুজ্জের বাড়ি। কত মিনিটের পথ শিক্ষার্থী বন্ধুরা? 5 মিনিটের পথ। হরিহরের বাড়িটাও অনেকদিন হইয়া গেল, মেরামত হয় নাই। শিক্ষার্থী বন্ধুরা, এখানে একটা বিষয় মাথায় রাখতে হবে যে সামাজিক বিষয়গুলো অবলোকন করার পরেও অর্থনৈতিক যে অসচ্ছলতা সেই দিকটা কিন্তু এখানে ফুটিয়ে তোলা হয়েছে খুব বুদ্ধিমত্তার সহিত। দেখো এখানে বলা হচ্ছে সামনের দিকে রোয়াক ভাঙা, ফাটলে বন বিছুটির ও কালমেঘ গাছের বন গজাই আছে। ঘরের দর জানালার কপাট সব ভাঙা, নারিকেলের দড়ি দিয়া গড়াদের সঙ্গে বাঁধা আছে। খিড়কির দর ঝনাত করিয়া খুলিবার শব্দ হইল এবং একটু পরেই সর্বজয়ার গলা শোনা গেল, দুর্গা ও দুর্গা। দুর্গা বলিল, মা ডাকছে, যা দেখে আয়, ওখানা খেয়ে যা, মুখে যে নুনের গুঁড়ো লেগে আছে মুছে ফেল। মানে একটা বিষয় দেখো যে হরিহরের পরিচয় পাইলাম, তাদের কন্যার নাম কি, পুত্রের নাম কি। এখন সর্বশেষে এসে আমরা জানতে পারলাম যে হরিহরের যে হচ্ছে স্ত্রী, তার নাম হচ্ছে সর্বজয়া, অর্থাৎ অপু দুর্গার মায়ের নাম সর্বজয়া। দেখো শিক্ষার্থী বন্ধুরা, এরপর বলা হচ্ছে এখানে মায়ের ডাকার একবার কানে গেলেও দুর্গার এখন উত্তর দেওয়ার সুযোগ নাই। মুখ ভর্তি আম মুখের মধ্যে গিলতেছে। সে তাড়াতাড়ি জানানো আমের চাকলাগুলি খাইতে লাগিল। পরে এখন অনেক অবশিষ্ট আছে দেখিয়া কাঁঠাল গাছটার কাছে সরিয়া গিয়া গড়ির আড়ালে দাঁড়াইয়া সেগুলি গোগ্রাসে গিলিতে লাগিল। অর্থাৎ চিবানোর সময় নেই, গিলতেছে। অপু তাহার পাশে দাঁড়াইয়া নিজের অংশ প্রাণপণে গিলিতেছিল, কারণ চিবাইয়া খাওয়ার আর সময় নাই। খাইতে খাইতে দিদির দিকে চাহিয়া সে দোষ সম্বন্ধে সচেতন দোষযোগ হাসিল। দুর্গা খালি মালাটা এক টান মারিয়া ভেরেন্ডা কচার বেড়া পার করিয়া নীলমণি রায়ের ভিটার দিকে জঙ্গলের মধ্যে ছুড়িয়া দিল। ভাইয়ের দিকে চাহিয়া বলিল, মুখটা মুছে ফেলনা বাদর, নুন লেগে রয়েছে যে। পরে দুর্গা নিরহমুখে বাড়ির মধ্যে ঢুকিয়া বলিল, কি মা, কোথায় বেরুন হয়েছিল? একলা নিজে কত দিকে যাব? সকাল থেকে খার কেচে গা গতর ব্যথা হয়ে গেল। একটুখানি কুটু গাছটা ভেঙে দুখানা করা নেই, কেবল পাড়ায় পাড়ায় টোকলা সেদে বেড়াচ্ছেন, সে বাদর কোথায়? অপু আসিয়া বলিল, মা খিদে পেয়েছে, রসো রসো, অর্থাৎ বিশ্রাম নাও, একটুখানি দাঁড়াও বাপু, একটুখানি হাফ জিরোতে দাও, বিশ্রাম নিতে দাও। তোমাদের রাত দিন খিদে আর রাত দিন ফাই ফরমাস, শুধু ঘোরাঘুরি। ও দুর্গা, দেখতো বাছুরটা হাঁক পড়েছে কেন? খানিকটা পরে সর্বজয়া রান্নাঘরের দাওয়ায় বটি পাতিয়া শশা কাটিতে বসিল। অপু কাছে গিয়া বসিয়া পড়িয়া বলিল, আর একটু আটা বের করো না মা, মুখে বড্ড লাগে। দুর্গা নিজের ভাগ হাত পাতিয়া লইয়া সংকুচিত সুরে বলিল, চাল ভাজা আর নেই মা। অপু খাইতে খাইতে বলিল, চিবানো যায় না, আম খেয়ে দাঁত টকে। দুর্গার ভ্রুকুটি মিশ্রিত চোখ টেপায় বাধা পাইয়া তাহার কথা অর্ধপথেই বন্ধ হইয়া গেল। তাহার মা জিজ্ঞাসা করিল, আম কোথায় পেলি? সত্য কথা প্রকাশ করিতে সাহসী না হইয়া অপু দিদির দিকে জিজ্ঞাসা সুযোগ দৃষ্টিতে চাহিল। সর্বজয়া মেয়ের দিকে চাহিয়া বলিল, তুই ফের এখন বেরিয়েছিলি বুঝি? দুর্গা বিপন্ন মুখে বলিল, ওকে জিজ্ঞেস করো না, আমি এই তো এখন কাঁঠাল তলায় দাঁড়িয়েছি, তুমি যখন ডাকলে তখন তো। স্বর্ণ গোয়ালিনী গাই দুহিতে আসায় কথাটা চাপা পড়িয়া গেল। তাহার মা বলিল, যা, বাছুরটা ধরগে যা, ডেকে সারা হলো, কমলে বাছুর ও ছন্ন, এত বেলা করে এলে কি বাঁচে? একটু সকাল করে না এলে এই তেপত্তপ্পর পর্যন্ত বাছুর বাঁধে, অর্থাৎ দীর্ঘ সময় পর্যন্ত। দিদির পিছনে পিছনে অপু দুধ দোয়া দুই দেখিতে গেল। সে বাইর উঠানে পা দিতেই দুর্গা তাহার হাতার পিঠে দুম করিয়া নির্ঘাত এক কিল বসাইয়া দিয়া কহিল, লক্ষ্মী ছাড়া বাদর। পরে মুখ ভাঙাইয়া কহিল, আম খেয়ে দাঁত টকে গিয়েছে, আবার কোনোদিন আম দেব, খেয়েও ছাই দেব, ওই অবেলাই পুটলিদের কাকুরতলির আম কুড়িয়ে এনে জানাবো। এত বড় বড় গুটি হয়েছে, মিষ্টি যেন গুড়, দেব তোমায়, খেয়েও এখন। হাবা একটা কথাকার, যদি এতটুকু বুদ্ধি থাকে। শিক্ষার্থী বন্ধুরা, দেখো এরপর বলা হচ্ছে দুপুরের কিছু পরে হরিহর কাজ সারিয়া বাড়ি ফিরিল। সে আজকাল গ্রামের অন্নদা রায়ের বাড়িতে গোমস্তার কাজ করে, অর্থাৎ খাজনা খারিজের কাজ করে। জিজ্ঞাসা করিল, অপুকে দেখছি নে? সর্বজা বলিল, অপু তো ঘরে ঘুমোচ্ছে। দুর্গা বুঝি? সে সেই খেয়ে বেরিয়েছে, সে বাড়ি থেকে কখন? দুটো খাওয়ার সঙ্গে যা সম্পর্ক, আবার সেই খিদে পেলে তবে আসবে। কোথায় কার বাগানে কার আমতলায় জামতলায় ঘুরছে এই চৈত্রি মাসের রোদ্দুরে, ফের দেখো না এই জ্বরে পড়লো বলে। অত বড় মেয়ে, বলে বোঝাবো কত, কথা শোনে না, কানে নেই। একটু পরে হরিহর খাইতে বসিয়া বলিল, আজ 10 ঘোড়ায় তাগাদার জন্য গেছিলাম বুঝলে। একজন লোক খুব মাতবর, 5টা 6টা গোলা বাড়িতে, বেশ পয়সাওয়ালা লোক। আমায় দেখে দণ্ডবট করে বললে, দাদা ঠাকুর, আমায় চিনতে পারছেন? আমি বললাম, না বাপু, আমি তো কই। বলে, আপনার কর্তা থাকতে, অর্থাৎ তার বাবা থাকতে, তখন তখন পূজা আর্চায় সবসময় তিনি আসতেন, পায়ের ধুলো দিতেন। আপনারা আমাদের গুরুতুল্য লোক, এবার আমরা বাড়ি শুদ্ধ মন্তর নেওয়া ভাবছি, তা আপনি যদি আজ্ঞে করেন
তবে ভরসা করে বলি, আপনি কেন মন্তরটা দেন না? তা আমি তাদের বলেছি আজ আর কোনো কথা বলবো না। ঘুরে এসে ২-১ দিনে বুঝলে? সর্বজয়া ডালের বাটি হাতে দাঁড়াইয়াছিল, বাটি মেঝেতে নামাইয়া সামনে বসিয়া পড়িল। বলিল, হ্যাঁ গো, তা মন্দ কি? দাও না ওদের মন্তর, কি জান? হরিহর সুর নামাইয়া বলিল, বলো না কাউকে, সদ্গপ। তোমার তো আবার গল্প করে বেড়ানোর স্বভাব। শুধু মানে ছোট আর কি সম্প্রদায়ের লোক। হিন্দুতে তো জাত আছে, তার মধ্যে ৪টা হচ্ছে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, এছাড়া আরো কিছু রয়েছে। আমি আবার কাকে বলতে যাব? তা হোক গে সদ্গপ, দাও গিয়ে দিয়ে, এই কষ্ট যাচ্ছে, ওই রায়বাড়ির ৮টা টাকা ভরসা, তাও ২-৩ মাস অন্তর তবে দেয়। আর এদিকে রাজ্যের দেনা। কাল ঘাটের পথে সেজ ঠাকুরুন বললে, বৌমা, আমি বন্ধক ছাড়া টাকা ধার দিইনি, তবে তুমি অনেক করে বললে বলে দিলাম। আজ ৫ মাস হয়ে গেল, টাকা আর রাখতে পারবো না। এদিকে রাধাবষ্টমের বউ তো ছিঁড়ে খাচ্ছে, দুবেলা তাগাদা আরম্ভ করেছে। ছেলেটার কাপড় নেই, ২-৩ জায়গায় সেলাই, বাছা আমার তাই পরে হাসি মুখে নেচে নেচে বেড়ায়। আমার এমন হয়েছে যে ইচ্ছে করে একদিকে বেরিয়ে যাই। আর একটা কথা ওরা বলছিল, বুঝলে? বলছিল, গায়ে তো বামুন নেই, আপনি যদি এই গায়ে উঠে আসেন তবে জায়গা জমি দিয়ে বাস করাই। গায়ে এক ঘর বামুন বাস করানো আমাদের বড্ড ইচ্ছে। তা কিছু ধানের জমি টমি দিতেও রাজি, পয়সার তো অভাব নেই। আজকাল চাষাদের ঘরে লক্ষ্মীবাধা ভদ্র লোকেরই হয়ে পড়েছে হা ভাত জো ভাত, মানে দিন আনো দিন খাও। সেখানে বন্ধুরা দেখো, এরপর বলা হচ্ছে এখানে, আগ্রহে সর্বজয়ের কথা বন্ধ হইবার উপক্রম হইল এক্ষুনি। তুমি রাজি হলে না কেন? বললেই তো হতো যে আমরা আসবো। ওরকম একটা বড় মানুষের আশ্রয় এ গায়ে তোমার আছে কি? শুধু ভিটে কামড়ে পড়ে থাকা। হরিহর হাসিয়া বলিল, পাগল, তখন কি রাজি হতে আছে? ছোটলোক ভাববে ঠাকুরের হাড়ি দেখছি শিখাই উঠেছে। ওতে খেলো হয়ে যেতে হয়, তা নয়। দেখি একবার চুপি চুপি মজুমদার মহাশয়ের সঙ্গে পরামর্শ করে। আর এখন উঠে ও বললেই কি ওঠা চলে? সব বেটা এসে বলবে টাকা দাও, নইলে যেতে দেবো না। এখন পরামর্শ করে কিরকম দেখি কিরকম দাঁড়ায়, আসলে এই বিষয়টা মাথায় রাখতে হয়। শিক্ষার্থী বন্ধুরা, এই সময়ে মেয়ে দুর্গা কোথা হইতে পা টিপিয়া টিপিয়া আসিয়া বাহিরের দুয়ারের আড়াল হইতে সতর্কতার সহিত একবার উঁকি মারিল, এবং অপর পক্ষ সম্পূর্ণ সজাগ দেখিয়া ওধারে পাঁচিলের পাশে বাহির বাটির রোয়াকে উঠিল, অর্থাৎ বাড়ির বারান্দায় উঠিল। দালানের দুয়ার আস্তে আস্তে ঠেলিয়া দেখিল উহা বন্ধ আছে। এদিকে রোয়াকে দাঁড়ানো অসম্ভব, রৌদ্রের তাপে পা পুড়িয়া যায়। কাজেই সে স্থান হইতে নামিয়া গিয়া উঠানের কাঁঠালতলায় দাঁড়াইল। রৌদ্রে বেড়াইয়া তাহার মুখ রাঙা হইয়া উঠিয়াছে। আঁচলের খুঁটে কি কতকগুলো যত্ন করিয়া বাঁধা। সে আসিয়াছিল এই জন্য যে, যদি বাহিরের দুয়ার খোলা পায় এবং মা ঘুমাইয়া থাকে, তবে ঘরের মধ্যে চুপি চুপি ঢুকে একটু শুইয়া লইবে। কিন্তু বাবার, বিশেষত মার সামনে সম্মুখ দুয়ার দিয়া বাড়ি ঢুকিতে তাহার সাহস হইল না। উঠানে নামিয়া সে কাঁঠালতলায় দাঁড়াইয়া কি করিবে ঠিক করিতে না পারিয়া নিরুৎসাহভাবে এদিক ওদিক চাহিতে লাগিল। পরে সেখানেই বসিয়া পড়িয়া আঁচলের খুঁট খুলিয়া কতকগুলি শুকনো ডরা ফুলের বিচি বাহির করিল। খানিকক্ষণ চাহিয়া থাকিয়া সে আপন মনে সেগুলি গুনিতে আরম্ভ করিল। ১, ২, ৩, ৪, শেষে ২৬টা হইল। পরে সে ২-৩টা করিয়া বিচি হাতের উল্টা পিঠে বসাইয়া উঁচু করিয়া ছড়িয়া দিয়া পরে হাতের সোজা পিঠ পাতিয়া ধরিতে লাগিল। মনে মনে বলিতে লাগিল, অপুকে এইগুলো দেব, আর এইগুলো পুতুলের বাক্সে রাখিয়া দেব। তেমন বিচিগুলি তেল চুকচুক করছে। আজই গাছ থেকে পড়েছে, ভাগ্যিস আগে গেলাম, নইলে সব গরুতে খেয়ে ফেলে দিত। ওদের রাঙি গাইটা একেবারে রাক্ষস, সব জায়গায় যাবে। সেবার কতগুলো এনেছিলাম, আর এইগুলো নিয়ে অনেকগুলো হলো। সে খেলা বন্ধ করিয়া সমস্ত বিচি আবার সযত্নে আঁচলের খুঁটে বাঁধিল। পরে হঠাৎ কি ভাবিয়া রুক্ষ চুলগুলি বাতাসে উড়াইতে উড়াইতে মহাখুশির সহিত পুনরায় সোজা বাড়ির বাহির হইয়া গেল, তার বাড়ির বাহির হইয়া গেল। সেক্ষেত্রে বন্ধুরা একটা বিষয় রাখতে হবে, যে গল্পটা যদিও বা আমাদের একটু অন্যরকম, কিন্তু এখানে দেখো অর্থনৈতিক অসচ্ছলতা, ভাই বোনের ভালোবাসার একটা সম্পর্ক, এরপর ভাইয়ের প্রতি বোনের যে একটা হচ্ছে সহানুভূতি, দায়িত্ব, কর্তব্য, মা বাবার যে কার্যাবলীগুলো, এবং হচ্ছে অর্থনৈতিক যে অসচ্ছলতার দিকটাই বেশি এখানে প্রাধান্য পেয়েছে শিক্ষার্থী বন্ধুরা। তো গল্পটা পড়ে তোমরা অনেক কিছু জানতে পারবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, এবং নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবা এবং বেল বাটনটি অন করে দিবা, যাতে নতুন নতুন ভিডিওগুলো তোমরা পেতে পারো আমাদের কাছ থেকে।